বিশ্বস্ত বেজি। এক সময় একটা ছোট্ট গ্রামে এক চাষি আর তার বউ নিজেদের সদ্যজাত সন্তানকে নিয়ে থাকত। এক বিকেলে যখন চাষি দিনের কাজ সেরে বাড়ি পৌঁছালো, ও নিজের সাথে একটা ছোট্ট বেজি নিয়ে এলো। ও বউকে বলল, শোনো, এই বাচ্চা বেজিটা আমাদের সন্তানের সাথে একসাথে বড় হবে, ওর পোষা প্রাণীর মতো। একদিন চাষি বউয়ের বাজারে যাওয়ার সময় ও নিজের বাচ্চাটাকে দোলনায় ঘুম পাড়িয়ে রাখলো, কিন্তু ওর মন কেমন করছিল বাচ্চাটাকে বেজির সাথে একা ছেড়ে যেতে। তাই এ বরকে বলল খেয়াল রাখতে। একটু চোখ রেখো বাচ্চার দিকে। শীঘ্রই বাজার থেকেও এক ঝুড়ি সবজিপাতি আর মাসকাবারি নিয়ে এলো। ও দেখলো বেজিটা এমন ভাবে দরজায় দাঁড়িয়ে আছে যেন ওরই অপেক্ষা করছে। ও এক পলক বেজির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, হে ভগবান, রক্ত! আমার ছেলেকে তুই মেরে ফেললি! নিজের সব শক্তি দিয়েও বেজিটাকে মেরে ঘরের ভিতরে গেল নিজের বাচ্চাকে দেখতে। বাচ্চাটা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। দোলনার নিচে মাটিতে একটা সাপ পড়েছিল, খণ্ড খণ্ড রক্তাক্ত। বউটি বুঝতে পারছিল কি আসলে ঘটেছে। ও ছুটে গেল বেজিটার কাছে। তুই সাপটাকে মেরে আমার সন্তানকে বাঁচালি। কিন্তু বেজিটা কিছুই শুনতে পেল না বউটি কি বলল। ও বেজিটার দিকে ঝুঁকে যেই দেখল যে ও মরে গেছে, বউটি কেঁদে উঠল। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। বাঁদর ও কুমির। এক সময় এক জামরুল গাছে একটা বাঁদর থাকত, যেটা নদীর ধারে এক গাদা ফল নিয়ে দাঁড়িয়েছিল। একদিন একটা কুমির নদী থেকে বেরিয়ে এলো আর বাঁদরটি থেকে কিছু ফল খেতে চাইল, কারণ ও খুব ক্ষুধার্ত ছিল। বাঁদরটা তাই করলো। কুমিরটা খুশি খুশি ফলগুলো খেয়ে ফেলল আর নদীর অন্য পারে নিজের বউয়ের কাছে চলে গেল আর ওকে ফলের স্বাদের কথা বলল। ওর বউ খুব লোভী ছিল। ও ভাবল, যদি ফলগুলো এত সুস্বাদু হয় তাহলে যে বাঁদর এগুলো রোজ খায় তার কলজেটা দারুণ খেতে হবে। প্রিয়তম, ওর প্রাণটা আমায় এনে দাও না। কুমিরটা কি করবে বুঝতে না পেরে বাঁদরের কাছে গেল। ওহে বন্ধু, আমার বউ তোমায় বিশেষ ভোজনের জন্য নেমন্তন্ন করতে বলেছে, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। বাঁদরটি নিমন্ত্রণ গ্রহণ করলো আর ওর পিছন পিছন গাছ থেকে নেমে ওরা যাত্রা শুরু করলো। অর্ধেক পথ অবধি গেছিল, কিন্তু তখনই কুমিরটা আর সত্য গোপন করতে পারল না। তাই ও বাঁদরকে সত্যি বলে দিল যে ও কেন ওকে নিয়ে যাচ্ছে। বাঁদরটা খুব চালাক ছিল, তখনই বলল, আরে আমার বন্ধু, তোমার তো এটা আমাকে আগে বলা উচিত ছিল। আমি আমার কলজেটাকে তো গাছের একটা ডালে রেখে এসেছি, আমায় যদি ফিরিয়ে নিয়ে যাও তোমায় সেটা দিতে পারি। দুজনেই তখন গাছে ফিরে গেল। বাঁদরটা এক লাফে ঝপ করে গাছে উঠে গেল আর বলল, বন্ধু, এবার নিজের শয়তান বউয়ের কাছে ফিরে যাও আর ওকে বলো যে ওর বর পৃথিবীর সব থেকে বড় বোকা। লোভকে প্রশ্রয় দিও না। 3 মাছ। এক সময় একটা পুকুরে 3টে বড় মাছ থাকত। ওদের মধ্যে একজন ছিল খুব বিজ্ঞ ও খুব সাবধানী, আরেকজন খুব বুদ্ধিমান আর কাজের ছিল। কিন্তু তৃতীয় মাছটি সব সময় ভাগ্যকেই বিশ্বাস করত। একদিন যখন বিজ্ঞ মাছটা জলে ঘুরে বেড়াচ্ছিল, ও 2 জেলেকে কথা বলতে শুনল। ও শুনল একটি জেলে আরেকটি জেলেকে বলছে, ওহো, এই পুকুরটা তো দারুণ দারুণ মাছে ভরা। চলো কাইলে এখানে মাছ ধরা যাক, আমাকে দারুণ রোজগার হইব। এটা শুনে বিজ্ঞ মাছটি অন্য 2টো মাছের কাছে গেল আর জানালো কি শুনেছে। ও পরামর্শ দিল তৎক্ষণাৎ ওখান থেকে চলে যেতে। বুদ্ধিমান মাছটা কোথাও যেতে রাজি হলো না। আসতে দাও জেলেটাকে, আমি কোনো পালাবার পথ পেয়েই যাব। তৃতীয় মাছটি বলল, আমি ওই জায়গাটা ছাড়তে পারবো না যেখানে আমার জন্ম হয়েছে, যা হবে ভাগ্য বলে মেনে নেব। বিজ্ঞ মাছটি তক্ষুনি ওই জায়গাটা ছেড়ে দিল। পরের দিন জেলে এসে জাল ফেলল। 2 বন্ধু যারা ওখান থেকে পালায়নি তারা অন্য মাছেদের সাথে ধরা পড়ল। বুদ্ধিমান মাছটা মরার অভিনয় করল, তাই জেলেটি ওকে অন্য মরা মাছেদের সাথে ছুঁড়ে ফেলে দিল। তৃতীয় মাছটি যে ভাগ্যে বিশ্বাস করত, সে লাফাতেই লাগলো। জেলেদের মধ্যে একজন ওকে দেখতে পেল আর মেরে ফেলল।
ভাগ্যের জোরে চলো না। কৃতজ্ঞ পিঁপড়ে। একদিন একটা পিঁপড়ে গাছের কাণ্ড বেয়ে ওপরে উঠছিল। এমন সময় হঠাৎ জোর হাওয়া দিল আর পিঁপড়েটিকে উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে দিল। ছোট্ট পিঁপড়েটি ঠান্ডা জলে খুব লড়ল আর চেষ্টা করলো নদীর ধার অবধি পৌঁছানোর। একটা পায়রা যে একটা গাছের ডালে বসেছিল অসহায় পিঁপড়েটাকে দেখতে পেল। ও তখন একটা পাতা ছিঁড়ে পিঁপড়েটির পাশে ফেলে দিল। পিঁপড়েটি ওই পাতার উপরে চড়ে বসে নদীর তীরে পৌঁছে গেল। তখন ও পায়রাটিকে বলল, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, তুমি আমার জীবন বাঁচালে। আশা করি একদিন আমি তোমার এই ঋণ শোধ করব। পায়রাটি খুশি হলো আর মনে মনে ভাবতে লাগলো, এই ছোট্ট জীবটি কি করে আমার সাহায্য করবে। ও উড়ে চলে গেল। দিন কেটে যেতে লাগলো। একদিন দুপুরবেলায় যখন পিঁপড়েটা খাবার খাচ্ছিল, ও হঠাৎ একজোড়া পা দেখলো নিজের সামনে, যা কিনা এক শিকারীর ছিল। সে নিজের তীরধনুক গাছের দিকে তাক করে রেখেছিল। পিঁপড়েটি এটা দেখে আঁতকে উঠল যে শিকারীটা পায়রার দিকেই নিশানা সেধে রেখেছে। পিঁপড়েটি তৎক্ষণাৎ নিজের সমস্ত শক্তি দিয়ে শিকারীটির পায়ে কামড় বসালো। শিকারীটি ব্যথায় কোঁকিয়ে উঠল আর নিশানা বিগড়ে গেল। সেই আওয়াজ শুনে পায়রাটি তাড়াতাড়ি উড়ে গেল। এইভাবে বুদ্ধিমান পিঁপড়েটি নিজের ঋণ শোধ করল। কাউকে কম ভেবো না। নৌকো। একটা ব্যাঙ, মুরগি, একটা ইঁদুর, পিঁপড়ে আর একটা গুবড়ে পোকা সবাই মিলে হাঁটতে বেরোলো। শীঘ্রই তারা একটি নদীর ধারে এসে দাঁড়ালো। চলো আমরা সাঁতার কাটি। ব্যাঙটি জলে ঝাঁপ দিল, কিন্তু ইঁদুর, পিঁপড়ে আর গুবড়ে পোকাটা মুরগির কথায় বলল, কিন্তু আমরা সাঁতার কাটতে পারি না। ইঁদুর, পিঁপড়ে আর গুবড়ে পোকাটার খুব খারাপ লাগলো। ওরা অন্য কিছু করার জন্য ভাবার চেষ্টা করলো। তারা ভাবতেই থাকলো। আর জানো তোমরা ওরা কি করলো? মুরগিটি কোথাও গেল আর একটা পাতা নিয়ে তখনই চলে এলো। ইঁদুরটি একটা আখরোটের খোলা নিয়ে এলো। পিঁপড়েটি একটা খড়ের কুটো আর গুবড়ে পোকাটি একটা লম্বা কালোর সুতোর টুকরো নিয়ে এলো। তারপর তারা কাজে লেগে গেল। তারা খড়টাকে খোলার তলায় আটকালো আর পাতাটাকে সুতো দিয়ে ওটার সাথে বেঁধে ফেললো। আর 1 মিনিটের মধ্যে ওদের কাছে সব থেকে সুন্দর একটা নৌকো তৈরি হয়ে গেল। ব্যাঙটা নিজের মাথা জলের ওপর উঁচিয়ে ওদের ওপর হাসতেই যাচ্ছিল কি দেখলো ওদের নৌকো অনেক দূরে, নাগালের বাইরে। কাউকে কম ভেবো না। কথা বলা গুহা। কোনো এক সময় একটা জঙ্গলে এক সিংহ থাকত। যথারীতি সিংহটি শিকার করতে শুরু করলো, কিন্তু কিছুই পেল না। অবশেষে ও একটা গুহার কাছে পৌঁছালো আর ভিতরে ঢুকে বসে ভাবলো যে যদি কোনো জন্তু ওখানে রাতে থাকতে আসে ও খেয়ে নেবে। এই ভেবে ও অপেক্ষা করতে লাগলো। যেই শিয়ালটা রোজ ওই গুহাটায় রাতে থাকতো সে গুহাটার দিকে এগিয়ে আসছিল, কিন্তু সিংহের পায়ের ছাপ দেখতে পেয়েই হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। চতুর শিয়ালটি বুঝে গেল যে ভেতরে কেউ আছে। ও একটা উপায় বার করলো। ও বলল, হে গুহা, শুভ সন্ধ্যা। কেউ উত্তর দিল না। সিংহ চুপটি করে বসেছিল। চালাক শিয়ালটি তখন আবার বলল, হে গুহা, রোজ তো তুমি আমাকে উত্তর দাও, আজ কি হলো? এটা শুনে সিংহ ভাবল যে আমি যদি উত্তর দিই শিয়াল ভিতরে আসবে। এইভাবে সিংহ উত্তর দিল। শিয়াল হাসতে লাগলো। হা হা হা, গুহা কথা বলে না মূর্খ সিংহ। আর ওখান থেকে পালিয়ে গেল। আর নিজের মূর্খতায় লজ্জিত হয়ে সিংহ ওখান থেকে চলে গেল। বোকার বন্ধু নেই। গাধা ও ঘোড়া। এক ধোপার একটা গাধা আর একটা ঘোড়া ছিল। একদিনও বাজারে নিজের 2 পোষ্যকে নিয়ে যাচ্ছিল। দিনটা খুব গরম ছিল। ধোপাটা গাধার পিঠে কাপড়ের একটা বড় বোচকা চাপিয়ে রেখেছিল, কিন্তু ঘোড়ার পিঠে কিছুই ছিল না। গাধাটি বেচারা নিজের বোঝের কারণে ভালো করে হাঁটতেও পাচ্ছিল না। ভাই, এই ওজনের জন্য
একটু সাহায্য করে ভাগ করে নাও এটা। আরে আমি কেন নেব? আমি তো সবারই জন্য তৈরি। গাধাটার খুব খারাপ লাগলো, কিন্তু তবুও হাঁপাতে হাঁপাতে চলতে লাগলো। ভারী বস্তাটা কিছুক্ষণ বাদে গাধাটাকে টলিয়ে দিল আর ও পড়ে গেল। গাধার এই অবস্থাটা দেখে ধোপারও খুব খারাপ লাগলো। ও গাধাটাকে একটু জল দিল আর সবটা মাল ঘোড়ার পিঠে চালান করে দিল। বোঝাটা সত্যি খুব ভারী ছিল। ঘোড়াটা এবার ভাবলো, ইস, যদি আমি গাধার কথাটা শুনে নিতাম তাহলে পুরো বোঝাটা আমাকে একা বইতে হতো না। সর্বদা সাহায্যের হাত বাড়াও। কাক ও সাপ। এক জঙ্গলে একটা বিশাল গাছ ছিল। অনেক পাখিরা সেই গাছে নিজেদের বাসা তৈরি করেছিল। একটা বড় সাপ গাছটাকে দেখলো। ও বলল, বাহ, এই গাছটা তো আমার থাকার জন্য দারুণ হবে। ও ওখানে থাকতে লাগলো। একদিন সাপটা একটা বাসায় ভর্তি ডিম দেখলো। কি সৌভাগ্য আমার! এবার আর আমাকে খাবারের খোঁজে কোথাও দূরে যেতে হবে না। এসব বলে ও সব ডিমগুলোকে খেতে আরম্ভ করলো। যখন পাখিরা ফিরে এলো, তারা দেখলো তাদের বাসা খালি। না, সাপটা আমাদের সব ডিম খেয়ে ফেলেছে। কি করব এবার আমরা? এক জোড়া কাক সাপটার থেকে নিজেদের প্রাণ বাঁচাবার উপায় বের করলো। ওরা একটা ঝিল অবধি উড়ে গেল যেখানে রানী রোজ স্নান করতে আসতো। ওরা একটা গলার হার তুলে নিল যা রানী ঝিলের এক তীরে ফেলে এসেছিল। ওরা গাছে পৌঁছে ওই হারটা সাপের গর্তের সামনে ফেলে দিল। রানীর দাসেরা কাকদের তাড়া করে গাছের কাছে এলো। ওরা হাড়ের কাছে সাপটাকে দেখতে পেল। ওরা তখনই সাপটাকে মেরে ফেললো আর হাতটা নিয়ে নিল। কাক আর অন্য পাখিরা এবার আনন্দে বসবাস করতে লাগলো, কারণ ওদের ডিমগুলো আর নষ্ট হতো না। সব সমস্যার সমাধান আছে। নীল নেকড়ে। একসময় জঙ্গলে একটা নেকড়ে বাস করত। ও একদিন কোনো খাবার খুঁজে না পাওয়ায় খুব ক্ষুধার্ত হয়ে গেছিল। ও সারা জঙ্গলে ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও খাবার পেল না। অবশেষে ও শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহরে ঢুকতে ঢুকতে ও কিছু কুকুরের আওয়াজ শুনতে পেল। ও কাছেই দেখলো কুকুরের দল ওকে তাড়া করে আসছে। তাই ও ছুটে এক রঞ্জকের বাড়িতে ঢুকে পড়ল আর নীল রঙে ভরা একটা পিপের মধ্যে পড়ে গেল। যেই কুকুরেরা ওকে তাড়া করছিল তারা ওকে খুঁজে না পেয়ে ফিরে গেল। নেকড়েটা পিপে থেকে নীল হয়ে বেরোলো আর জঙ্গলের দিকে ফিরে গেল। জঙ্গলের সমস্ত জন্তুরা একটা নতুন জীব দেখে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি কিন্তু বুঝতে পারল যে জন্তুরা ওকে দেখে ভয় পাচ্ছে, আর ও সেটার সুবিধে নেওয়ার চেষ্টা করলো। ও জন্তুদের নিজেদের কাছে ডাকলো। ও আমার বন্ধুরা, আমায় স্বর্গের দেবতারা পাঠিয়েছে তোমার সবাইকে রক্ষা করার জন্য। আমি এই জঙ্গলের রাজা হব। সব জন্তুরা খুব খুশি হলো শুনে। প্রত্যেক দিন তারা ওকে খাবার দিত আর ওর সমস্ত প্রয়োজন মিটিয়ে দিত। একদিন যখন নেকড়ে রাজা নিজের দরবারে বসেছিল, ও এক পাল নেকড়ের ডাক শুনতে পেল জঙ্গলে। ও বহুদিন এরম আওয়াজ শোনেনি। ওর খুব ভালো লাগলো। ও যে রাজা এটা ভুলে ও ওদের সাথে ডাকতে আরম্ভ করে দিল। ওই মুহূর্তে সব জন্তুরা জেনে গেল যে আসলে ও কে, আর রাগে তাড়া করতে গেল, কিন্তু নেকড়েটি আগেই পালিয়ে গেছিল। আমরা যা নই তা দেখাবো না কখনোই। বুদ্ধিমান ষাঁড়। একসময় এক চাষির একটা ষাঁড় ছিল যে ওকে চাষবাসে সাহায্য করত, কিন্তু বয়স হবার জন্য চাষি ওকে জঙ্গলে নির্বাসন দিয়ে দিল। ষাঁড়টি বুড়ো হলেও বেশ বুদ্ধিমান ছিল। ও এমন একটা জায়গায় থাকতে চাইতো যেখানে অনেক খাবার পাওয়া যাবে। শীঘ্রই ও এক ফাঁকা গুহার সন্ধান পেল, যার পাশে একটা পুকুর ছিল আর চারিদিকে সবুজ তৃণভূমি, গাছপালা, লতাপাতা ছিল। ষাঁড়টি ওখানেই থাকতে লাগলো। একদিন ও সিংহকে ওর গুহার দিকে আসতে দেখলো, কিন্তু ভয় পেল না। ওর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। গুহার দিকে তাকিয়ে ও বলল, প্রিয়তম, আজ আমাদের সন্তানেরা দারুণ ভোজ পাবে। একটা সিংহ এদিকে আসছে।
চুপচাপ থাকো, ওকে ভয় পাইয়ে দিও না। ও যেই আমাদের খুব কাছে আসবে আমি ওকে আমার শিং দিয়ে তুলে নেব আর ভিতরে নিয়ে আসব। এটা শুনে সিংহ ভয় পেয়ে গেল আর ওই ষাঁড়টিকে একটি ভয়ঙ্কর জন্তু ভেবে ওখান থেকে পালিয়ে গেল। একটা শেয়াল সিংহকে এমনিভাবে পালাতে দেখে ওকে থামিয়ে জিজ্ঞেস করল। সিংহ সব কিছু বলল। এটা শুনে শেয়াল তো খুব হাসতে লাগলো। হ্যাঁ, তুমি কেন হাসছো এভাবে? আপনার বোকামি দেখে হাসছি আমি। যেই জন্তুটিকে আপনি ভয় পেলেন সে সামান্য একটি ষাঁড়, ওই আপনার শিকার। আসুন দেখাচ্ছি আমি। এত কিছু শুনেও সিংহের ভয় একটুও কমল না। তারপর শেয়াল বলল, ভয় পাবেন না মহারাজ, আপনার ল্যাজটা আমার সাথে বাঁধুন। আমি সামনে থাকব, যদি ষাঁড় আক্রমণ করে আমাকেই প্রথম আক্রমণ করবে। এটা সিংহকে সামান্য সাহস দিল। ও নিজের ল্যাজ শেয়ালের ল্যাজের সাথে বেঁধে গুহার দিকে হাঁটা দিল। যখন ষাঁড়টা নেকড়ে আর বাঘকে একসাথে আসতে দেখল, ও ভাবল যে নিশ্চয়ই শেয়ালটা সত্যি কথা বুঝে গেছে। তাও তখনও আবার নিজের নাটকটা শুরু করে শেয়ালকে ডাক দিয়ে বলল, আরে ভাই শিয়াল, আমি তো তোমায় 2টো সিংহ আনতে বলেছিলাম আমার জন্য, তুমি মাত্র একটা এনেছো দেখছি। এখন কি আমার পরিবার অর্ধভুক্ত থাকবে? ব্যাস, এইটুকু শুনেই সিংহটি প্রচন্ড ভয় পেয়ে গেল আর নিজেকে বাঁচাতে এক ছুট দিল। বেচারা শেয়াল ওর পেছনে ল্যাজটা বেঁধে থাকার দরুন খসটাতে লাগলো। এভাবে ষাঁড় নিজের বুদ্ধি লাগিয়ে নিজের প্রাণ বাঁচালো। বাস্তব বুদ্ধি সব থেকে জরুরি। 4 বন্ধু। এক সুন্দর জঙ্গলে 4টে বন্ধু থাকত। একটা হরিণ, একটা কচ্ছপ, একটা কাক আর একটা ইঁদুর। ওরা নিজেদের বেশিরভাগ সময় একসাথে কাটাতো। ওরা রোজ একটা বিশাল আম গাছের তলায় দেখা করত। একদিন যথারীতি প্রত্যেকে ওই এক জায়গায় দেখা করলো, কিন্তু হরিণ এলো না। বাকি সব বন্ধুরা খুব চিন্তায় পড়ে গেল। কচ্ছপটি কাককে বলল উড়ে গিয়ে খোঁজ নিতে যে হরিণ কেন আসেনি। তাই কাকটা উড়ে গেল হরিণকে খুঁজতে। ও সব জায়গায় খুঁজলো। অবশেষেও দেখতে পেল যে হরিণটি শিকারীর জালে ধরা পড়েছে। হরিণটি সাহায্যের জন্য কাঁদছিল। বাঁচাও, বাঁচাও! কাকটি নিজের বন্ধুকে ফেঁসে থাকতে দেখে ভীষণ ভয় পেল। ও নিজের অন্য বন্ধুদের কাছে ফিরে গিয়ে ওদের জানালো। ওরা ঠিক করলো যে ইঁদুরকে পাঠাবে যাতে ও দাঁত দিয়ে জাল কেটে দিতে পারে। কাকটি ইঁদুরকে ওর পিঠে বসিয়ে হরিণের কাছে উড়ে গেল আর বাকিরা ওকে অনুসরণ করতে লাগলো। ইঁদুরটি দাঁত দিয়ে জালটিকে কাটতে শুরু করলো। খুব শীঘ্রই হরিণটি ছাড়া পেয়ে গেল। ততক্ষণে শিকারীও ফিরে এসেছিল। কাকটি একটা গাছে উড়ে বসলো। ইঁদুরটি একটা গাছের পিছনে গিয়ে লুকোলো। হরিণটি দূরে পালিয়ে গেল, কিন্তু কচ্ছপটি তো তাড়াতাড়ি নড়তে পারত না। ব্যাধটি ওকে ধরে ফেললো আর জালে আটকে দিল। এবার অন্য বন্ধুরা সমস্যায় পড়ে গেল। হরিণটি একটা উপায় ভাবল। ও ব্যাধের পথে দাঁড়িয়ে ওকে আকৃষ্ট করতে চাইল। যেই না ব্যাধটি হরিণটাকে দেখলো, ও জালটাকে ফেলে হরিণকে ধরতে গেল। সেই সময় ইঁদুর ওই জালটাকেও দাঁত দিয়ে কেটে কচ্ছপকে মুক্ত করে দিল। হরিণটি জোরে দৌড়ে পালালো আর ব্যাধের থেকে দূরে চলে গেল। শিকারীটি ফিরে এলো যখন দেখলো জালটা খালি। 4 বন্ধু খুশি খুশি ওখান থেকে ফিরে গেল। একতাই আমাদের শক্তি বাড়ায়। রাজা ও হরিণ। একদিন রাজা ও তার মন্ত্রী জঙ্গলে গেলেন শিকার করতে। হঠাৎ একটা সুন্দর হরিণ ওদের সামনে আবির্ভূত হলো। দুজন তখন ওই সুন্দর সোনালী হরিণটিকে দেখে বিস্মিত হয়ে গেল। রাজা তখন মন্ত্রীকে বলল, আমি একাই এই হরিণটা শিকার করব। ও হরিণটির দিকে ঘুরল আর তীর ছুঁড়ল, কিন্তু ওর নিশানা ভুল হওয়ায় হরিণটি সতর্ক হয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল। যতক্ষণ না আমি ওই হরিণটাকে শিকার করে এখানে আসছি ততক্ষণ এখানেই অপেক্ষা করো। তখন রাজা ওই ঘন জঙ্গলে হরিণটির পিছা করতে করতে খুব কঠিন পথে এগোতে লাগলো।
এই সময় হঠাৎ ওর পা কোনো নরম ও ভুসভুসে জিনিসের ওপর পড়ল। ওটা একটা চোরাবালি ছিল। ও ডুবে যেতে লাগলো। বাঁচাও, বাঁচাও! ও সাহায্যের জন্য আর্তনাদ করলো, কিন্তু মন্ত্রী এত দূরে ছিল যে কিছু শুনতে পেল না। হরিণটি রাজার ক্রন্দন শুনতে পেল। ও রাজার কাছে এসে নিজের মাথা নত করল। ও রাজাকে নিজের শিং এগিয়ে দিয়ে বলল, রাজামশাই, আপনি আমার শিংগুলো ধরুন, আমি আপনাকে চোরাবালি থেকে টেনে তুলব। রাজা তাই করল আর সহজেই ওখান থেকে বেরিয়ে এলো। হরিণটি রাজাকে কাছের পুকুরে পরিষ্কার হতে নিয়ে গেল আর তারপর তার মন্ত্রীর কাছে ফেরত নিয়ে এলো। রাজাটি এরপর আর কখনো শিকারে গেল না। প্রত্যেকটি জীবন মূল্যবান। সিংহ বানায় যারা। এক সময় 4 বন্ধু ছিল। তাদের মধ্যে 3 জন খুব শিক্ষিত, কিন্তু চতুর্থ জন ছিল না। এরা একে অপরকে ভীষণ পছন্দ করত আর একসাথে অনেক সময় কাটাত। মাঝে মাঝে ওই 3 জন শিক্ষিত পুরুষ চতুর্থ জনের খুব মজাও ওড়াতো, কারণ ও কিছু জানত না। একদিন 4 জনে আলোচনায় বসল যে তারা নিজেদের শিক্ষার ব্যবহার করে টাকা রোজগার করতে চায়। তাই 4 জনে কোনো ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা যখন সফরে ছিল, দেখল একটি মৃত জন্তুর হাড় চতুর্দিকে ছড়িয়ে। ওরা ভাবল যে এটাই সঠিক সময় তাদের বুদ্ধিমত্তা কাজে লাগানোর। আমি জানি কি করে সব হাড় সাজিয়ে রাখতে হয়। আমি জন্তুটার চামড়া, মাংস আর রক্ত একত্র করে নেব। আমি জন্তুটির প্রাণ ফিরিয়ে দিতে পারি। ওই 3 জন মৃত জীবটার সমস্ত কিছু একত্র করতে জুটে গেল। ওই জন্তুটা একটা মরা সিংহ ছিল। চতুর্থ জন বলল, দয়া করে ওর প্রাণ ফিরিও না। কিন্তু তৃতীয় লোকটি কিছু শুনল না। ও নিজের চাতুর্য প্রমাণ করতে চাইল। তখন চতুর্থ লোকটি ওকে থামতে বলল আর একটি গাছে চড়ে গেল। যেই তৃতীয় লোকটি প্রাণদান করল, অমনি সিংহটি ওই 3টি লোকের ওপর ঝাঁপিয়ে ওদের মেরে ফেলল। জ্ঞানের চেয়ে বাস্তব বুদ্ধি ভালো। জাদুদণ্ড। একবার এক জঙ্গলে আলসে এক খরগোশ থাকত। একদিন এক গাছের তলায় ও যখন বসেছিল, একটা ছড়ি পড়ে থাকতে দেখল। ওই ছড়িটা তুলে নিল আর মাটিতে আঘাত করতে লাগলো। এমন করার সময় ওর মনে অনেক গাজর পাওয়ার ইচ্ছে ছিল। হঠাৎ এক ঢিপি গাজর ওর সামনে চলে এলো। ওর সেটা বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু ও বুঝতে দেরি করলো না যে এটা একটা জাদুদণ্ড। কিন্তু তবুও আবার পরীক্ষা করতে চাইল। তখন এক স্তূপ ঘাস ওর সামনেও চাইল, আর সেটাই হাজির হয়ে গেল। তখন ও নিশ্চিত হয়ে গেল যে ওটা একটা জাদুদণ্ড। সেই থেকে সব খরগোশেরা শুধু খায় আর ঘুমায়। একদিন যখন ও সুখে শান্তিতে ঘুমোচ্ছিল, ও শুনল দূরে একটা সিংহ গর্জন করছে। ও এক উপায় ভাবল। ও তখনই নিজের জাদুদণ্ড দিয়ে সিংহকে একটা খরগোশ বানিয়ে দিল আর ভয় না পেয়ে খুব আনন্দেই দিন কাটাতে লাগলো। এদিকে জঙ্গলের শেয়ালের খুব কষ্টে দিন কাটতে থাকলো। সিংহ শিকার করতো না, তাইও পাশের জঙ্গল থেকে একটি সিংহকে ডেকে আনলো। এই সিংহকে দেখে খরগোশ সিংহ তো খুব ভয় পেয়ে গেল। ও আসল সিংহের সাথে লড়তে জানতো না। এবার ওকে পালাতে হতো। আরও বুঝল ঈশ্বরের রচনার আসল অর্থ। এবারও বুঝল একটি আসল সিংহই আসল কাজ করতে পারে, খরগোশ কখনোই পারে না। সমস্ত রচনারই অর্থ আছে। মেয়ে ইঁদুর আসল ইঁদুর। গঙ্গা নদীর তীরে অনেক সাধু সন্ন্যাসীরা বাস করত। ওদের নেতা এক অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। একদিন যখন তিনি গঙ্গার ধারে প্রার্থনায় মগ্ন ছিলেন, একটা নেংটি ইঁদুর তার সামনে এসে দাঁড়ালো। সাধুটি তখন ওই মিষ্টি ইঁদুরটাকে দেখে বলল যে, বাহ, কি মিষ্টি দেখতে ইঁদুরটা! আমি ওকে আমার ঘরে নিয়ে যাব। নিজের জাদু শক্তি দিয়ে তিনি ইঁদুরটিকে একটা ছোট্ট মেয়ে বানিয়ে দিলেন। তিনি ওই মেয়েটাকে বাড়িতে বউয়ের কাছে নিয়ে গেলেন। এই হলো আমাদের মেয়ে, ওকে খুব আদর যত্নে বড় করো। বছর কেটে গেল আর মেয়েটি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়ে হয়ে উঠল।
ওই সাধু আর তার বউ এবার ভাবল যে সময় এসে গেছে যখন ওদের মেয়ের জন্য একটি যোগ্য পাত্র খোঁজা উচিত। আমাদের মেয়ের বিয়ে পৃথিবীর সবথেকে ক্ষমতাসম্পন্ন পুরুষের সাথেই হওয়া উচিত। আমার মনে হয় সূর্য ওর জন্য যোগ্য পাত্র হবে। সাধু নিজের জাদু দিয়ে সূর্যকে নিচে ডেকে ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি তখন বলল, না বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না, ও প্রচণ্ড গরম, আমি এর চেয়ে ভালো কাউকে চাই। এটা শুনে সাধুটি খুব দুঃখী হলেন। সূর্য বলল, তুমি তোমার মেয়ের বিয়ে মেঘের সাথে দিতে পারো, ও খুব ঠান্ডা। সাধুটি মেঘকে নিচে আসতে বলে আবার ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি খুশি হলো না। ও খুব নিরস আর কালো, আমার আরো ভালো পাত্র চাই। মেঘ বলল, তুমি পর্বতকে কেন পছন্দ করছো না? ও তো আমার থেকে অনেক লম্বা আর শক্তিশালী। এবার সাধুটি পাহাড়কে নিজের কাছে ডেকে আনলেন, কিন্তু এবারও মেয়েটি পিছিয়ে গেল এই বলে, না না বাবা, ও বড্ড বেশি লম্বা, রুক্ষ আর কঠোর, আমি ওকে বিয়ে করব না। পাহাড় বলল তখন, ইঁদুর আমার থেকে অনেক বেশি মহান। এটা সত্যি যে আমি বিরাট আর শক্তিশালী, কিন্তু তাও ইঁদুর আমার মধ্যে গর্ত করে নেয়। যেই ইঁদুর মেয়েটি ইঁদুরকে দেখল ও আনন্দে লাফিয়ে উঠল। সাধু পুরুষটি একটুক্ষণ ভাবল আর নিজের জাদু শক্তি দিয়ে মেয়েটিকে আবার ইঁদুরে রূপান্তরিত করে দিল। শীঘ্রই ওদের বিয়ে হয়ে গেল আর ওরা আনন্দে থাকতে লাগল। মন মিললেই জীবন মেলে। সারস ও কাঁকড়া। কোনো এক সময় একটা পুকুরে এক সারস থাকত, যেখানে প্রচুর মাছও ছিল। কিছু বছর বাদে সারস বৃদ্ধ হয়ে গেল আর দুর্বল। নিজের খাবার ধরে খেতে ওর খুব অসুবিধা হতো, তাই ও মাছগুলোর সাথে একটা চালাকি করল। সারসটি দুঃখী হওয়ার অভিনয় করল, এমনকি যে মাছগুলোর পাশ দিয়ে ঘেঁষে ভেসে যাচ্ছিল তাদেরও ধরার চেষ্টা করলো না। একটা বড় কাঁকড়া ওকে জিজ্ঞেস করলো, তোমায় এত উদাস দেখাচ্ছে কেন? তুমি তোমার খাবারও গোছাচ্ছ না। আরে কাকড়া, আমি শুনলাম কিছু মানুষ এই পুকুরটাকে মাটি দিয়ে ভর্তি করে দেবার আলোচনা করছে, সবাই মারা যাবে এখানে। এটা শুনে সবাই ভয় পেয়ে গেল। সে কি ভগবান, সেটা তো ভয়াবহ। আমি খুব বৃদ্ধ আর দুর্বল, কিন্তু আমি চেষ্টা করব সাহায্য করতে। কিছু দূরে একটা বিশাল গভীর পুকুর আছে থাকার মতো, আমি ওখানে নিয়ে যেতে পারি তোমাদের, আর তোমরা ওখানে খুব সুরক্ষিত থাকবে। শীঘ্রই সারস নিজের প্রথম অভিযানে নিজের ঠোঁটে মাছদেরকে ধরে তুলে নিয়ে উড়ে যেতে লাগলো। নির্মম সারসটি মাছগুলোকে একটা বড় পাথরের কাছে নিয়ে যেত আর ওদের খেয়ে ফেলতো। কাঁকড়ার পালা আসাতে ও যখন গলা জড়িয়ে ধরে যেতে লাগলো, ও কোনো পুকুর দেখতে পেল না আর দেখলো চারিদিকে শুধু মাছের কাঁটা ছড়ানো। তাই ও নিজের সব জোর লাগিয়ে তীক্ষ্ণ দাঁড়গুলো সারসের গলায় বিধিয়ে দিয়ে ওকে মেরে ফেলল। শত্রুকে বিশ্বাস করো না। একতাই বল। প্রত্যেক দিন পায়রার একটি ঝাঁক ওই মাঠে আসতো, যেখানে একটি কৃষক তার ধান শুকোতে দিত। পেট পুড়ে ধান চাল খেয়ে তারা বাড়ির পথে পাড়ি দিত। এক পায়রা শিকারী রোজ ওই পাখিদের ওখানে ধান খেতে আসতে দেখত। ও তখন মতলব করলো পায়রাদের শিকার করার। পরের দিন একই রকমভাবে পায়রাগুলো রোজকার মতো ধান খেতে এলো। মন দিয়ে ওরা যখন ধান খেতে ব্যস্ত, হঠাৎ ওদের ওপর একটা বিশাল জাল এসে পড়ল। পায়রাদের রাজা বলল, আমরা একসাথে একটা কাজ করব, আমরা সবাই একসাথে এই জালটাকে নিয়েই উড়ে চলে যাব। পায়রাদের রাজা ওর বন্ধুকে বলল, বন্ধু, আমাদের সাহায্য করো, এই জালটাকে দাঁত দিয়ে কেটে দাও আর আমাদের মুক্ত করো। ইঁদুরটা তাই করলো যা পায়রারাজ ওকে করতে বলল, আর সব পায়রাদের মুক্ত করে দিল। আর ওরা ডানা ঝটপটিয়ে উড়ে চলে গেল। একতাই বল। ছোট্ট চতুর খরগোশ।
একবার একটা জঙ্গলে এক বিরাট সিংহ থাকতো, যে প্রচুর সংখ্যায় জন্তুদের শিকার করত আর মেরে ফেলতো। একদিন জঙ্গলের সমস্ত জন্তুরা এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করলো যে যদি এরমই চলতে থাকে তাহলে খুব শিগগির সারা জঙ্গলে আর কোনো জন্তু বাকি থাকবে না। তাই তারা সিদ্ধান্ত নিল তারা ওই সিংহের সাথে কথা বলবে। পরের দিন সব জন্তুরা সিংহের সাথে দেখা করতে গেল। তারা সমস্ত পরিস্থিতি সিংহরাজকে বর্ণনা করলো। মহারাজ, দয়া করে আমাদের শিকার করবেন না। আমরা রোজ একটা করে জন্তু আপনার কাছে শিকার হিসেবে পাঠাবো। রোজ এক এক করে জন্তুরা সিংহের আহার হতে যেতে লাগলো। সেদিন এক ছোট্ট চতুর খরগোশের পালা ছিল। ও বুদ্ধি করে ভাবলো যে এই নির্দয় সিংহের একটা ইতি করা উচিত। ও সিংহের কাছে গেল। মহারাজ, আমাদের 6 জনকে আপনার কাছে পাঠানো হয়েছিল, কিন্তু পথে এক সিংহ বাকিদের মেরে ফেলল। অন্য সিংহ? কোথায় সে? দেখাও আমায়। খরগোশ সিংহকে কাছের একটা কুয়োর কাছে নিয়ে গেল আর ওকে বলল ওর ভিতর উঁকি দিয়ে অন্য সিংহটাকে দেখতে। কিন্তু সিংহটা ছিল বোকা, ও নিজের ছায়াকে অন্য সিংহ বলে ভুল করলো। কে তুমি? হ্যাঁ, আমি এই জঙ্গলের একমাত্র রাজা। আমি মেরে ফেলবো তোমায়। সিংহটি কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর ডুবে গেল। বুদ্ধি জয়ের কারণ। বিজ্ঞ বৃদ্ধ পাখি। জঙ্গলের অনেক গভীরে একটা খুব লম্বা গাছ ছিল। এই গাছটায় একদল বুনো হাঁসের বাড়ি ছিল। ওদের মধ্যে একজন খুব বৃদ্ধ কিন্তু বিজ্ঞ ছিল। ও গাছের তলায় একটা ছোট লতা দেখতে পেল। ও পাখিদের ডেকে বলল, প্রিয় বন্ধুরা, তোমরা কি গাছের একদম নিচে একটা ছোট লতা দেখতে পাচ্ছ? চলো ওটাকে উপড়ে ফেলি, নয়তো এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যে কেউ এটা বেয়ে উপরে উঠে আসবে। পাখিরা কেউ রাজি হলো না, কারণ ওরা পাত্তাই দিল না আর বিপদটাকে বুঝতেও পারল না। লতাটি খুব শিগগির মোটা আর পুষ্ট হয়ে বাড়তে থাকলো। লতাটি গাছের কাণ্ড জড়িয়ে ওপরে উঠতে লাগলো। একদিন সকালে যখন হাঁসগুলো খাবারের খোঁজে বাইরে গিয়েছিল, একটি শিকারী গাছের কাছে এসে ওই হাঁসের দলকে ধরার জন্য জাল বিছিয়ে দিল। বিকেলবেলা হাঁসেরা বাড়ি ফিরল। ওরা জালটাকে খেয়াল করল না আর সহজেই তাতে ধরা পড়ে গেল। ওরা সাহায্যের জন্য আওয়াজ দিল আর বিজ্ঞ বৃদ্ধ হাঁসটির পরামর্শ চাইল। পাখিটি বলল, প্রিয় বন্ধুরা, শিকারিটা কাল সকালে আমাদের নিতে আসবে। তখন তোমরা প্রত্যেকে মরার মতো পড়ে থেকো। মরা পাখি শিকার করা অনর্থক, ও আমাদের ছুঁড়ে ফেলে দেবে। যখন ও শেষ পাখিটাকে ছুঁড়ে ফেলবে, আমরা সবাই তখনই উড়ে পালিয়ে যাব। পরের দিন যখন শিকারিটি এলো, হাঁসেরা তাই করলো যা বৃদ্ধ হাঁসটি বলেছিল আর উড়ে পালিয়ে গেল। শিকারিটি ওদের পালিয়ে যেতে দেখে হতবাক হয়ে রইল। বড়দের কথা শুনতে হয়। কচ্ছপ ও 2 হাঁস। একসময় একটি কচ্ছপ ও 2 হাঁস ছিল। ওরা অনেক বছর ধরে সুখে শান্তিতে বাস করত। বেশ কিছু সময় ধরে বৃষ্টি না হয় সারা রাজ্য খরার কবলে পড়ল। ওই রাজ্যে থাকা অনেক মানুষ আর জীবজন্তু এই কারণে মরতে শুরু করল। পাখিরা নিরাপদ জায়গায় উড়ে চলে গেল। 2টি হাঁস খরার বিপদ দেখতে পেয়ে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওরা কচ্ছপকে ওদের চলে যাওয়ার কথা জানিয়ে বলল, তোমরা আমায় কেন ছেড়ে যাচ্ছ? আমি কি তোমাদের বন্ধু নই? তোমরা আমায় সাহায্য করবে না? কি করে সাহায্য করব তোমায়? কচ্ছপটি বলল, একটা লম্বা লাঠি আনো। লাঠিটির 2 প্রান্ত তোমরা দুজনের ঠোঁট দিয়ে ধরে রাখো। আমি আমার মুখ দিয়ে লাঠির মাঝখানটা ধরে থাকবো, আর আমরা 3 জনেই একসাথে উড়ে এখান থেকে দূরে চলে যাব। হাঁসের এই বুদ্ধিতে রাজি হলো। হাঁস বলল, পথে কিন্তু তুমি একটাও কথা বলবে না বা নিজের মুখ খোলার চেষ্টাও করবে না। আরে এরকম বোকার মতো কাজ আমি করব কেন? এই আলোচনা মতো তারা যাত্রা শুরু করলো। ক্ষেত পাহাড় ছাড়িয়ে দূর আকাশে উড়ে গেল। অবশেষে একটি শহরের ওপর দিয়ে তারা উড়ে যেতে লাগলো।
শহরের মানুষেরা এই হাঁস আর কচ্ছপকে দেখে চিৎকার করতে শুরু করলো, কারণ তারা আগে কোনো দিন এমন অদ্ভুত দৃশ্য দেখেইনি। মানুষের এই চিৎকার পছন্দ না করে কচ্ছপ যখন কিছু বলতে গেল, মুখ খুলতেই ওর বাঁধন আলগা হয়ে গেল আর ও নিচে পড়ে মারা গেল। মিথ্যে অহংকার পতনের মূল।